হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা 9 অ্যান্ড 10। তোমাদেরকে প্রথমেই আমি কিন্তু ইনফরমেশন দিয়ে দিয়েছি যে আমরা ক্লাস 9 আর 10 এর জন্য গ্রামার সিরিজ আনতে চলেছি। আর সেই গ্রামার সিরিজের প্রথম ক্লাস আজকে। সেই জন্য আমি নিয়ে এসেছি মাধ্যমিকের কথা চিন্তা করে প্রথম ক্লাসটা মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই। কারক এবং অকারক খুব সহজ একটা টপিক, কিন্তু অনেক সময় আমাদেরকে এই এটা ওটা গ্যাজাখুড়ি উদাহরণ পড়তে পড়তে মাথাটা খারাপ হয়ে যায়। তখন মনে হয় যে ম্যাম কারক আর সমাসও গুলিয়ে যাচ্ছে, মানে সমাস তো সম্পূর্ণ আলাদা জিনিস, তাও মনে হচ্ছে যে কোনটা কারক কোনটা সমাস কি যে ছিল মনে পড়ছে না। কিন্তু এই যে ঝামেলা সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যদি একটু রিল্যাক্সে ব্যাকরণ পড়ি কেমন লাগে? ব্যাকরণ মানেই আমাদের কাছে একটা যেন বোঝার মতো মনে হয় যে উফ, পিঠের ওপর বইয়ের বোঝা কি করে যে দাঁড়াই সোজা। তো এই শুনবে না কেউ কথা তোমার যে কি তোমার পিঠের ওপর কিসের বোঝা আছে সেটা নিয়ে তুমি কিভাবে উঠে দাঁড়াবে, কেউ কথা শুনবে না। শুনবে না, বুঝবে না, বুঝতে হবে তোমাকে। কি যে যখন আমরা ব্যাকরণ পড়ব, ব্যাকরণটাকে নিজেদের মাথার ওপর বোঝা না করে ওটাকে ইজিলি বোঝো, বোঝা না করে সাধারণভাবে বোঝা হোক তোমার বিষয়টাকে, বুঝে নাও ব্যাপারটা কতটা ইজিলি আমরা পড়তে পারি। আর সেই জন্যই আজকে আমি নিয়ে এসেছি একটু অন্যভাবে, একটু ডিফারেন্ট ওয়েতে কারক। কারক আমরা, হ্যাঁ অবশ্যই, কারক কাকে বলে আমরা কি জানবো না? কারকের কি কি ভাগ আছে সেটা কি আমরা পড়বো না? সবই পড়বো, কিন্তু একটু অন্যভাবে পড়বো। কিভাবে পড়বো সেটা দেখা যাক। প্রথমে আমাদের টপিকস টু বি কভার্ড। কারক, অকারক, কারকের বিভিন্ন শ্রেণী সবই পড়বো আমরা। ঠিক আছে, চলো দেখা যাক কি আছে। প্রথমে আমি একটা উদাহরণ দিয়েছি। আমরা কারক কাকে বলে না বলে সেটা না গিয়ে প্রথমে একটা বাক্য নাও। লক্ষণ মেঘনাদকে নিধন করেছিল। লক্ষণ মেঘনাদকে নিধন করেছিল। ঠিক আছে, এখানে কে করেছিল? এই যে ক্রিয়া, প্রথমে আমরা ক্রিয়াকে চিহ্নিত করলাম। করেছিল এটা হয়ে যাচ্ছে একটা ক্রিয়া। এই ক্রিয়াকে বেস করে আমরা বাকিগুলোকে দেখব যে কে করেছিল, লক্ষণ করেছিল, কাকে নিধন করেছিল। নিধন করা পুরোটাই অ্যাকচুয়ালি ক্রিয়ার মধ্যে পড়ছে, করেছিলটা শুধু নয়, নিধন করা পুরোটাই ক্রিয়া। আর কাকে করেছিল? মেঘনাদকে করেছিল। তাহলে যখন আমরা ক্রিয়াকে জিজ্ঞেস করছি যে নিধন করেছিল, কে করেছিল নিধন? লক্ষণ করেছিল। কাকে করেছিল নিধন? মেঘনাদকে করেছিল। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি, আর উত্তরগুলোর সাথে এই যে বাক্যটার যেসব শব্দগুলো আছে সেগুলো বেশ যুক্ত হয়ে আছে। ঠিক আছে, ঠিক আছে ম্যাম, বুঝলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে ক্রিয়ান্বয়ী কারকম, অর্থাৎ ক্রিয়ার সাথে যে যে পদগুলো বা শব্দগুলো, যাই বলি না কেন, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় সেটা পদে পরিণত হয় আমরা জানি। তো যেভাবে সেটা পদে পরিণত হলো, সেই পদগুলোর সাথে যে সম্পর্ক বা অন্বয়, সেটা হচ্ছে আমাদের কারক। সংজ্ঞা কি বলছে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য, সর্বনাম অথবা বিশেষ্য স্থানীয় কোনো পদের যে সম্পর্ক গড়ে ওঠে তাকেই কারক বলা হয়। তাহলে বাক্যের মধ্যে ক্রিয়াপদ, তার সঙ্গে বিশেষ্য, সর্বনাম অথবা বিশেষ্য স্থানীয় কোনো পদ, এদের যে সমস্ত সম্পর্ক গড়ে উঠবে সেটাই হয়ে যাবে কারক। বেশ, এবার এই কারকটা পড়তে গেলে আমাদেরকে কি বিভক্তি, অনুসর্গ, নির্দেশক এগুলো জানতে হবে ম্যাম। কারক যখন আমরা বই খুলছি, ঠিক আছে, ক্রিয়ান্বয়ী কারকম, ক্রিয়ার সাথে বাকি যে সমস্ত বিশেষ্য, বিশেষণ, সর্বনামের যা কিছু সম্পর্ক আছে আমরা খুঁজে বার করব, বুঝতে পেরে গেছি। কিন্তু তার মধ্যে আবার কোথাও কোথাও দেখছি এই বিভক্তি দিয়ে, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি দিয়ে দিয়েছে। কোথাও গিয়ে দেখছি একটা পেজ উল্টালাম কিনা আবার অনুসর্গ দিয়ে দিয়েছে। ম্যাম এগুলো কেন মাথা ব্যথা করার জন্য দিয়েছে? এগুলো কি আমাদের আদৌ জানার দরকার আছে? হ্যাঁ আছে। এটার যদি বলো তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ, প্রয়োজন আছে। কি প্রয়োজন সেটা দেখছি। কারকটা চিহ্নিত করার জন্য আমাদের এই
বিষয়গুলোর কিন্তু অত্যন্ত প্রয়োজন আছে। এবার কি কি প্রয়োজন দেখি। বিভক্তি, বিভক্তির আমাদের 3টে ভাগ আছে, শব্দ, ধাতু আর শূন্য বিভক্তি। অনুসর্গ, অনুসর্গের 2টো ভাগ আছে, নামপদজাত অনুসর্গ, ক্রিয়াপদজাত অনুসর্গ। আর আছে নির্দেশক, একবচনাত্মক, বহুবচনাত্মক। এবার বিষয়গুলোকে একটু বুঝি, একটু সরলীকরণ করি, সরল করি। কি? শব্দ বিভক্তি, তার মানে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় সেটা হয়ে যায় শব্দ বিভক্তি। ঠিক? এবার শব্দ বিভক্তি কেমন হয়, এক দাগ দিয়ে লিখছি, যেমন এ, তে, রে, এরে, একে, এরকম গুলো। ধাতু বিভক্তি, ধাতু বা ক্রিয়া, তাহলে ক্রিয়ার সঙ্গে যে যে বিভক্তিগুলো যুক্ত হয়, যেমন আমরা সাধু ভাষায় যখন কোনো ক্রিয়ার রূপ দেখি তখন সব থেকে ভালো এটাকে বুঝতে পারি যে কি রকম হয়। যেমন লাম, ইবে, পড়িলাম, ইবে, বা এটা বে, হইবে, করিবে, চলিবে, এরকম আমরা বলি তো, বা করিব, ইবো, ইবো বা ব, যেটা যদি চলিত ভাষায় বলি, সেগুলো হচ্ছে ধাতু বা ক্রিয়া বিভক্তি। আর 3 নম্বর তো শূন্য বিভক্তি, ও তো শূন্য, মানে কিছুই নেই, কোনো বিভক্তি যুক্ত নেই যে সমস্ত শব্দের মধ্যে। তো তাহলে শূন্য বিভক্তি আবার কেন হয় ম্যাম? কারণ আমরা বলে থাকি যে যখন একটা শব্দকে বিভক্তি যুক্ত করে বাক্যের মধ্যে ব্যবহার করা হয় তখন সেটা পদে পরিণত হয়। ঠিক? তাহলে পদে পরিণত হতে গেলে বিভক্তি যুক্তিকরণ লাগবে। এবার আমি এমন একটা পদ দেখলাম যার মধ্যে কোনো বিভক্তিই নেই, তাহলে তাকে কোন বিভক্তির সঙ্গে যুক্ত করব? তখন ওটাকে নাম দেওয়া হলো শূন্য বিভক্তি, যে ওটা একটা পদ, ওটা কিন্তু আলাদা করে শব্দ নয়, ও বাক্যের মধ্যে বসেছে, ওর সাথে অন্যদের সম্পর্ক আছে, সে একটা অর্থবোধক কিছু মানে ইয়ে করছে, বোঝাচ্ছে, তাহলে অর্থপূর্ণ যখন থাকছে তাহলে সে পদে পরিণত হয়ে গেছে। তাহলে তার সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই, মানে আমরা এটা ধরে নেব যে শূন্য বিভক্তি যুক্ত আছে। ঠিক আছে, থামস আপ, বুঝে গেছো? এবার হচ্ছে অনুসর্গ। অনুসর্গ জিনিসটা কি? অনু মানে পশ্চাৎ, আমরা জানি, এটা আমি লিখে দিচ্ছি, অনু ইজ ইকুয়াল টু কি? পশ্চাৎ। তাহলে কোনো একটা শব্দের পিছনে কিছু একটা যুক্ত হবে, মানে পরে, পরবর্তীতে, আগে নয়। উপসর্গ মানে আগে আর অনুসর্গ মানে পরে। তাহলে এই যে যেমন বলি হইতে, থেকে, চেয়ে, এই যে শব্দগুলো বলি, এগুলো কি? এগুলো এক একটা অনুসর্গ। ঠিক? তাহলে যখন বলছে যে সকল অব্যয়, একটা এগুলো কি এক একটা অব্যয়, তো হইতে থেকেছে এগুলো অব্যয়, তো এদের কোনো ক্ষয় ব্যয় আছে কি? যদি বলি যে আমি গাছ থেকে আম পারলাম, সেটাও যেমন হবে, আমি দিল্লি থেকে কলকাতা এলাম, সেটাও তেমন হবে, থেকেটা থেকেই থেকে যাচ্ছে, ওর কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা একটা অব্যয়। কিন্তু এবার বলা হচ্ছে যে সমস্ত অব্যয়, সেগুলো বিশেষ্য স্থানীয় কোনো শব্দ বিভক্তির কিংবা তার অন্য কোনো একটা শব্দের তার পরে বসছে, বিভক্তি হিসেবে বসছে, কিন্তু বিভক্তি নয়, তারা ওই শব্দটার সঙ্গে জুড়ে যাচ্ছে না, শব্দের পরে বসছে এককভাবে, তারা হচ্ছে অনুসর্গ। তাহলে এবার এখানেও আছে 2 রকম অনুসর্গ, একটা নামপদজাত, একটা ক্রিয়াপদজাত। নামপদ কাকে বলি আমরা? নামপদ কোনটা বলো? নামপদ হচ্ছে যখন আমরা কোনো রকম বিশেষ্য, বিশেষণ এই ধরনের বুঝি, সেটা হচ্ছে আমাদের নামপদ হয়ে যায়, তাই তো? তাহলে এই যে নামপদ যেগুলো, সেগুলো কি হতে পারে, আর ক্রিয়াপদ যেগুলো, সেগুলোর কি কি অনুসর্গ হতে পারে? তোমরা নিশ্চয়ই পড়েছো, বলতে পারবে। যখন আমরা কোনো কিছুর এই যে দ্বারা, দিয়া, কর্তৃক বোঝাই, তখন সেটা হয় নামপদজাত। ঠিক? আর 2, এবার ক্রিয়াপদ বলবো। ম্যাম দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো দিয়েই তো আমরা জানি, ক্রিয়াপদজাত আবার কোন অনুসর্গ এসে পৌঁছালো? সেটা হচ্ছে কেন আমরা পড়িনি, হইতে, থেকে, চেয়ে, তাহারও লাগিয়া, এ ঘর বাঁধিনু লাগিয়া, এরকম হইতে, থেকে, চেয়ে ইত্যাদি, এগুলো আরো অনেক হয়। ঠিক আছে, তাহলে নামপদজাত আমরা পেলাম, ক্রিয়াপদজাত একটা পেলাম। এবার আসবো আমরা নির্দেশক। নির্দেশক তার নামের মধ্যেই আছে, যা কোনো কিছুকে নির্দেশ করে, নির্দেশ করে কোনো কিছুকে বোঝায়, সেটা হচ্ছে নির্দেশক।
যেমন এক বচনাত্মক আর বহু বচনাত্মক। এবার এক বচনকে নির্দেশ করবে যেটা সেটাই। যদি বলি এই পেনটি আমার একদম ভালো লাগছে না, পেনটি, তাই তো, বা কলমটি, কলমটি আমার পছন্দ নয়। তাহলে এখানের মধ্যে এই যে টিটা পেলাম, কি করছে? এক বচনকে নির্দেশ করছে। আবার যদি সেম জিনিস যদি একটু অন্যভাবে বলি, যে কলমগুলি, কলমগুলি আমার পছন্দ হয়নি। সেম ভাবে তাহলে টি যখন বললাম তখন একটাকে বোঝালো, গুলি যখন বললাম তখন বহুকে বোঝালো, অনেকগুলোকে বোঝালো, তাহলে এটা বহু বচন। তাহলে এক বচন আর বহু বচনে যা কিছুকে নির্দেশ করছে, যে টি, টা, খানা, খানি, গুলি, এটি, ওটি, এইগুলো যখন বলা হয় সেগুলো হয়ে যায় কিন্তু আমাদের নির্দেশক। ঠিক? তাহলে এই তিনটে জিনিস আমাদের কারক পড়তে গেলে প্রাথমিক একটু জ্ঞান থাকা দরকার, যে এই তিনটে জিনিস কি কি। শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি আর শূন্য বিভক্তি কি জিনিস, নাম পদজাত আর ক্রিয়াপদজাত অনুসর্গ কি জিনিস, এবং এক বচনাত্মক আর বহু বচনাত্মক নির্দেশক কি জিনিস। তাহলে আমরা উদাহরণ হিসেবে পেয়ে গেলাম যেগুলো কি হয়। এবার আসবো আমরা 6টি কারকে। কারক 6 প্রকার, কিন্তু এই 6টা কারককে চিনব কিভাবে সেটা দেখবো আমরা ডেইলি লাইফ কনভারসেশন যেমন হয়, আমরা যেমন আমাদের বন্ধুদের সাথে, বাবা মার সাথে, যাই হোক কলিগের সাথে, কারো না কারোর সাথে কথা বলি, তাহলে সেই রকমই কথোপকথনের মাধ্যমে কিভাবে লুকিয়ে থাকে কারক সেটাকে দেখব। একটা বাচ্চা সে বলছে, মানে সে তার বন্ধুর সাথে আর কি গল্প করছে, তাদের আলোচনার বিষয় হচ্ছে রামায়ণ। রামায়ণের দু এক কথা নিয়ে তারা যেটুকু জানে নিজেদের মধ্যে আলোচনা করছে। বলছে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। ও বলছে যে তার তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরে এসব তো কাহিনী, প্রমাণ খুঁজতে বলিনি, কাহিনীটা তো তোর জানা নাকি, কাহিনীটা তো জানো নাকি, ওকে জিজ্ঞেস করছে তুমি তো জানো নাকি। হ্যাঁ তা তো জানি। তাহলে এটাও জানো লক্ষণ মেঘনাদকে হত্যা করেছিল, এই যে এই লাইনটাই আমি প্রথমে দিয়েছি, নির্ধারণ করেছিল। জানি জানি। তাহলে কি বলছে? রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। প্রথমে আগে ক্রিয়াকে চিহ্নিত করব, গিয়েছিলেন। এবার ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করব? কে দিয়ে প্রশ্ন করব, যে কে গিয়েছিলেন, কে দিয়ে তাহলে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। তাহলে এখানে রামচন্দ্রকে আমি কে দিয়ে প্রশ্ন করলে রামচন্দ্র উত্তর পাচ্ছি, তাহলে রামচন্দ্র হয়ে যাচ্ছে কর্তা। তাহলে এটা কি হয়ে যাবে? কর্তৃকারক। রামচন্দ্রটার নিচে যদি দাগ দিই, যে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, রামচন্দ্র শব্দটার মধ্যে দাগ দিয়ে বলা আছে এটা কি কারক? রামচন্দ্র কর্তা, সে বনবাসে গিয়েছিল, সেটাও বুঝতে পারছি না ম্যাম যে কে বনবাসে গিয়েছিল। ঠিক আছে, ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করো, কে মানেই কোনো একটা ব্যক্তিকে বোঝাবে, তাহলে কে গিয়েছিলেন? হ্যাঁ উত্তর পাচ্ছি রামচন্দ্র গিয়েছিলেন, তাহলে রামচন্দ্র হয়ে গেল কর্তৃকারক। আর তার তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঠিক আছে, এই যে পাওয়া যায়নি এটা ক্রিয়া, গ্রিন দিয়ে ক্রিয়াটাকে চিহ্নিত করছি, যখন গ্রিনটাই চিহ্নিত করি। পাওয়া যায়নি এটা ক্রিয়া, তাহলে কি পাওয়া যায়নি? প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এখানে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করছি, তাই তো? ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন, কি পাওয়া যায়নি, পাওয়াটা কি যায়নি, এটা হচ্ছে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাই সেটা হয়ে যাচ্ছে আমাদের কর্মকারক। কর্ম অর্থাৎ কর্মকারক। হলো? এবার এখানেও যদি বলি যে প্রমাণ খুঁজতে বলিনি, এসব তো কাহিনী, প্রমাণ খুঁজতে বলিনি, তাহলে কি খুঁজতে বলিনি? প্রমাণ খুঁজতে বলিনি। এখানে প্রমাণ পাওয়া যায়নি, ওখানে প্রমাণ খুঁজতে বলিনি, এখানেও কিন্তু আমরা কর্মকারক পাচ্ছি। আমি স্পেসিফিক এক একটাকে
কে ধরে বলছি, কিন্তু অন্য জায়গাতে খুঁজলেও সেম ভাবে তোমরা কর্তা কিংবা কর্মকে খুঁজে পাবে। এবার বলছে তাহলে এটাও জানো লক্ষণ মেঘনাদকে হত্যা করেছিল, তাহলে হত্যা করা ক্রিয়া, এই হত্যা করা ক্রিয়া, ঠিক আছে। এবার কে হত্যা করেছিল? লক্ষণ করেছিল। কাকে হত্যা করেছিল? মেঘনাদকে করেছিল। তাহলে এই ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করছি? কাকে দিয়ে। ওটাকে কি দিয়ে প্রশ্ন করেছি? সেখানে আমরা কর্ম পেয়েছি। তাহলে ম্যাম কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? লক্ষণ তো মেঘনাদকে হত্যা করেছিল, কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাচ্ছি? এটাও আমরা কিন্তু কর্মই পাচ্ছি। ঠিক আছে, তাহলে হত্যা করা পুরোটাকে যদি ক্রিয়া ধরি, কাকে করেছিল? কর্মকারক পাচ্ছি। আবার এই যে প্রমাণ পাওয়া যায়নি, এখানে কি পাওয়া যায়নি? প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এখানে আমরা কর্ম পাচ্ছি। দুটোই কিন্তু কর্ম, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। যখন, এবার এখানে একটুখানি বোঝার আছে, যখন কোনো অপ্রাণীবাচক কিছু বোঝাবে, অর্থাৎ বস্তুবাচক কিছু, অপ্রাণীবাচক, এটা উল্টো হয়, ঠিক আছে, প্রাণীকে বিশেষ রূপ দেওয়া হয় না। অপ্রাণীবাচক যেটা, সেটা হয়ে যায় মুখ্য কর্ম, আর প্রাণীবাচক যেটা, সেটা হয়ে যায় গৌণ কর্ম। ঠিক আছে, তাহলে একটা হয় অপ্রাণীবাচক, একটা হয় প্রাণীবাচক, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। কোনটা কি নিশ্চয়ই বোঝা গেল। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি। এখানে আমি লিখি যে ঠাকুমা সুজয়কে গল্প শোনাচ্ছেন। এখানের মধ্যে বার করো দেখি যে কোনটা কোন কর্ম। আমি হয়তো এটা রেকর্ডেড তোমরা দেখছো, কিন্তু আমি তবু তোমাদেরকে একটু সময় দিচ্ছি যে তোমরা এটা খুঁজে বার করো যে ঠাকুমা সুজয়কে গল্প শোনাচ্ছেন। তাহলে সুজয়কে আর গল্প শোনাচ্ছেনটা তো ক্রিয়া, আমরা তো বাদ দিয়েই দেবো প্রথমেই। শোনাচ্ছেন ক্রিয়া, কে শোনাচ্ছেন? ঠাকুমা শোনাচ্ছেন, ঠাকুমা কর্তা, ভালো কথা। সুজয়কে আর গল্প দুটোই কর্মকারক, কোনটা তাহলে কোন কর্মকারক হলো? যেভাবে আমি এখানে বললাম যে অপ্রাণীবাচক হলে মুখ্য কর্ম, তার মানে কি এখানে প্রাণী কোনটা আর অপ্রাণী কোনটা? সুজয় তো প্রাণী, তার তো প্রাণ আছে নাকি? আর গল্প যেটা, তার কোনো প্রাণ নেই। তাহলে ঠাকুমার গল্প শোনানোটা হচ্ছে মেন। কাকে শোনাচ্ছে? সেটা সুজয়কে শোনাচ্ছে। হতে পারে সুজয়ের পাশাপাশি তার বোনও আছে, সেও শুনছে। আমি পার্টিকুলার বলছি সুজয়কে শোনাচ্ছেন, কিন্তু ঠাকুমা যে গল্প শোনাচ্ছেন, গল্প শোনানোটা হচ্ছে মুখ্য, মেন কাজ। তাহলে এই মুখ্য কর্ম হচ্ছে অপ্রাণীবাচক, যেটা যেমন গল্প শোনানো। আর প্রাণীবাচক অর্থাৎ সুজয়কে, সুজয় হচ্ছে প্রাণীবাচক, সেটা হয়ে যাচ্ছে গৌণ কর্ম। তাহলে মুখ্য একটা, গৌণ একটা হয়ে গেল। আমরা একটা সেন্টেন্সের মধ্যেই শিখে গেলাম কোনটা মুখ্য কোনটা গৌণ। এখানে আমরা দুটো আলাদা আলাদা ভাবে দেখলাম, এখানে একটার মধ্যে শিখে গেলাম। পরের স্লাইডে যাই। এবার বলো তো দেখি, সীতার সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া উচিত ছিল কিনা? সীতা যে সন্ন্যাসী রূপী রাবণকে ভিক্ষা দিয়েছিল, এবার ও জিজ্ঞেস করছে সীতার সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া উচিত ছিল কিনা বলো দেখি। তখন ও বলছে ভিক্ষা তো দিতেই পারেন, কিন্তু গণ্ডি পার হওয়া উচিত হয়নি বলেই মনে করি। ঠিক, ভিক্ষা তো দিতেই পারেন, ওটা ওর বক্তব্য যে ভিক্ষা তো দিতেই পারেন, অবশ্যই একটা সন্ন্যাসী এসে তাকে ভিক্ষা দেবো না কেন। কিন্তু যে গণ্ডি পার হয়ে যাওয়া, একা একা মহিলা ছিলেন, তাকে বলা হয়েছিল যে কোনো কিছু ভয় হতে পারে, খারাপ কিছু ঘটতে পারে, তাও তিনি যে গণ্ডিটা পার হয়ে গেছিলেন, আমার মনে হয় সেটা ঠিক করেননি। ওদের মধ্যে এই কথোপকথন হলো। তাহলে এই কথার মধ্যে আবার কি কারক আছে দেখি। সীতার সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া উচিত ছিল কিনা। এই যে সীতার তো, সীতা কর্তা, ঠিক আছে, সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া,
সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া মানে কি? সন্ন্যাসীর উদ্দেশ্যে ভিক্ষা দেওয়া, তাই তো? সন্ন্যাসীর উদ্দেশ্যে ভিক্ষা বানানো, কি লিখে দিচ্ছি, প্রদান। তাহলে যখনই আমরা দেখতে পাবো যে কারোর উদ্দেশ্যে বা জন্যে হচ্ছে, তখন কি কারক হয়? কোনো কিছুর নিমিত্তে বা জন্যে হলে। শর্টসটা দেখেছিলে? যে শর্টসটা আমি দিয়েছিলাম, পুজোর নিমিত্ত যে ফুল, যখন এই গ্রামার সিরিজ সম্বন্ধে তোমাদেরকে জানানোর দরকার ছিল, তখনও আমি কিন্তু এটাই বলেছিলাম যে পুজোর ফুল, পুজোর নিমিত্ত যে ফুল, সেটা পুজোর ফুল। তাহলে নিমিত্তে বা জন্যে, তাহলে এই যে সন্ন্যাসীকে যে ভিক্ষা দিচ্ছে, ভিক্ষাটা কি? সন্ন্যাসীর উদ্দেশ্যে বা সন্ন্যাসীর জন্যে যে ভিক্ষা, ঠিক তো? তাহলে সন্ন্যাসীর উদ্দেশ্যে যে ভিক্ষা দিচ্ছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের নিমিত্ত কারক। কারোর উদ্দেশ্যে বা জন্যে যখন বোঝায়, এখানে আমি লিখে দিচ্ছি উদ্দেশ্যে বা জন্যে বা নিমিত্তে, এই ধরনের শব্দগুলো যদি আমাদের মাথায় আসে যে কোনো কিছুর উদ্দেশ্যে আমরা কাজটা করছি, কোনো কিছুর জন্য করছি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের নিমিত্ত কারক। ঠিক আছে? হয়েছে? যেমন যদি এটাকে এরকম বলি যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা একটা কমন আর কি উদাহরণ। ভিক্ষুককে ভিক্ষা দাও, ঠিক? এবার এই ভিক্ষুককে মানে কি? ভিক্ষুককে ভিক্ষা দাও মানে ভিক্ষুকের উদ্দেশ্যে ভিক্ষা দাও। কি করবে তুমি? এই দাওটা তো ক্রিয়া, এ তো বাদ, একে দিয়ে এবার কথা দেখতে হবে যে বাকিটা কি বোঝাচ্ছে। তাহলে ভিক্ষুককে ভিক্ষা দাও, আবারও সেম জিনিস, যে ভিক্ষুকের উদ্দেশ্যে, ভিক্ষুকের উদ্দেশ্যে বা জন্যে ভিক্ষা দাও, ভিক্ষা প্রদান করা বা ভিক্ষা দেওয়া, এটা বোঝাচ্ছে তো? সেই জন্যই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে যে কারো কিছুর উদ্দেশ্যে বা জন্যে বা কোনো কিছুর নিমিত্তে আমরা কোনো কাজ করছি, তাহলে সেটা আমাদের নিমিত্ত কারকের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক? নিমিত্ত কারক। মানে এত কিছু লিখেছি, তখন মেন কারকটাকে খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য বক্স করে দিলাম। নিমিত্ত কারক হচ্ছে আমাদের এখানে মেন। নেক্সট যাই। এবার এখানে বলা হচ্ছে যে শূর্পণখার পরিণতিটা কি হয়েছে। ও বাচ্চা মানুষ এবার জিজ্ঞেস করছে যে শূর্পণখার পরিণতি, শূর্পণখার পরিণতিটা কি ঘটেছে রে বাবা, তোর কি জানা আছে? এটা জিজ্ঞেস করছে। এবার ও তখন বলছে লক্ষণ তার তলোয়ারে শূর্পণখার নাক কাটলো। লক্ষণ কি করেছে? তার তলোয়ার দিয়ে শূর্পণখার নাক কেটে দিয়েছে, তা ও জেনেছে। এবার ও বলছে বাহ, বেশ ভালোই জানো দেখছি। তাহলে ওকে জিজ্ঞেস করেছিল যে শূর্পণখার পরিণতি কি হয়েছিল, ও যতটুকু জেনেছে যে লক্ষণ তার তলোয়ারে শূর্পণখার নাক কেটে দিয়েছিল। বাহ, বেশ ভালোই জানো দেখছি। চলো, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি যাওয়া যাক। রামায়ণে অন্য কোনো দিন মন দেওয়া যাবে, সেই ভালো। আমার আবার অন্ধকারে ভয় হয়, তার থেকে বেলা থাকতে থাকতে বাড়ি যাওয়া যাক। তাহলে কি, ওরা এবার নিজেদের মধ্যে কথা বলা হয়ে গেছে, তখন বলছে যে সন্ধ্যা হয়ে এলো, বিকেলে হয়তো দুই বন্ধুর দেখা হয়েছে, নিজেদের মধ্যে একটু গল্প চর্চা চলছে রামায়ণ নিয়ে। ভালোই তো, ভালোই চর্চা। হ্যাঁ, পড়াশোনার চর্চা একটুখানি করে নিল, করে নিয়ে বলছে যে চলো চলো এবার বাড়ি যাওয়া যাক। এবার কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, রাত্রিবেলা অন্ধকার হয়ে যাবে, আমার যেতে ভয় করবে, তার থেকে এবার বাড়ি যাই। দিয়ে দুজন মিলে বাড়ি চলে গেছে। তাহলে এখানে আবার কি কি আছে দেখি। লক্ষণ তার তলোয়ারে শূর্পণখার নাক কাটলো।
লক্ষণ তার তলোয়ারে। তলোয়ারে মানে তলোয়ার দিয়ে, তাই তো? যেমন কোদালে মাটি কাটা যাচ্ছে না, তার মানে কি কোদাল দিয়ে মাটি কাটা যাচ্ছে না। লক্ষণ তলোয়ারে শূর্পণখার নাক কাটলো, মানে তলোয়ারের দ্বারা, তলোয়ারের দিয়ে, তলোয়ার দ্বারা বা দিয়ে। তাহলে তলোয়ার দ্বারা বা দিয়ে বোঝাচ্ছে, তলোয়ার দিয়ে নাক কাটার কথা বোঝাচ্ছে। তাহলে যখন দ্বারা দিয়া কর্তৃক হয় তখন কি হয়? তখন হয় করণ কারক, ঠিক তো? যখন দ্বারা দিয়া কর্তৃক বোঝাবো, কোনো কিছু দ্বারা কোনো কিছু ঘটছে, কোনো কিছু দিয়া ঘটছে। ওই যে হাসি, মানে সহাস্যে সে বলিল, মানে কি হাসির সহিত সে বলিল, সেটার ক্ষেত্রেও কিন্তু হয় ওই দ্বারা, হাসির দ্বারা বা হাসির সহিত, এটা হলেও কিন্তু করণ কারকেই যায়। ঠিক আছে? শুধুমাত্র যে কোনো কিছু দ্বারা কোনো কিছু কাজ করছে বোঝাচ্ছে সেরকম নয়। এটা আমি উদাহরণটা লিখে দিতে পারি। রবি সহাস্যে কহিল, সহাস্যে, এটাও কিন্তু করণ কারক, হাসির সহিত। ঠিক আছে? তাহলে যেমন আমরা তলোয়ার দ্বারা, কোদাল দ্বারা এরকম পড়লাম, তেমন আবার হাসির দ্বারা, অর্থাৎ হাসি, সহাস্যে, হাসির সহিত, সেই হিসেবেও কিন্তু করণ কারকই পাই। এবার আসি পরেরটায়। চলো সন্ধ্যা হয়ে এলো, বাড়ি যাওয়া যাক, রামায়ণে অন্য কোনো দিন মন দেওয়া যাবে। সবটাই তো একটু বোল্ড করে রেখেছেন মনে হচ্ছে। তাহলে কি সবটার মধ্যেই কারক আছে? আর তো বেশি কারক আমাদের বাকি নেই, এতগুলো তো হয়ে গেল, তাই তো? কিন্তু এর মধ্যেও আছে, দেখো সন্ধ্যা হয়ে এলো, কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। বাড়ি যাওয়া যাক, কি বোঝাচ্ছে? একটা স্থান বোঝাচ্ছে। রামায়ণ একটা বিষয় বোঝাচ্ছে। বোঝাচ্ছে তো? সন্ধ্যাকে সময় বোঝাচ্ছে, বাড়ি একটা স্থান বোঝাচ্ছে, রামায়ণ একটা বিষয় বোঝাচ্ছে। হ্যাঁ কি না? ইয়েস ম্যাম, বোঝাচ্ছে। তাহলে এই ইয়েস ম্যামটাকে আমরা করে দিই যে কি কি জিনিস বোঝালো সেই হিসেবে কোন কারক আমরা পেলাম। যখন আমরা স্থান, কাল, পাত্র বা বিষয় বোঝাই তখন সেটাকে কি নাম দিই? অধিকরণ, তাই তো? তাহলে এটা হচ্ছে স্থানাধিকরণ, এটা হচ্ছে কালাধিকরণ, আর এটা হলো বিষয়াধিকরণ। স্থান, কাল, পাত্র, তাহলে টোটাল আমাদের যে কারকটা এসে দাঁড়ালো সেটা হচ্ছে অধিকরণ কারক। অধিকরণ কারক, ঠিক হয়ে গেল। এবার বলছে পরেরটা একটুখানি দেখি, যে আমার আবার অন্ধকারে ভয় হয়। আমার আবার অন্ধকারে ভয় হয়, কিসে ভয় করে? অন্ধকারে। এই অন্ধকারেটা কি হলো? পুরো লাইনটা পড়লে কি বোঝা যাচ্ছে? যে অন্ধকার হইতে ভয় হয়, মানে যখন অন্ধকার হয়ে আসে সেই অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিটার জন্য আমার ভয় করে। অন্ধকার হইতে যে ভয়, তাহলে এটা কি হচ্ছে? হইতে থেকে চেয়ে বোঝাচ্ছে। অন্ধকার হইতে ভয়, এটা হচ্ছে অন্ধকারে ভয়। তাহলে যখনই আমাদের হইতে থেকে চেয়ে ইত্যাদি বোঝায় তখন সেটা হয়ে যাচ্ছে কি? অপাদান। অপাদান কারক, ঠিক। এখানে আমি লিখে দিই হইতে থেকেছে, এটা হইতে থেকে
তে হলো, হইতে থেকে চেয়ে বোঝালে সেটা হয়ে যাচ্ছে অপাদান। এবার আবারও আমরা মেন জিনিসগুলোকে একটুখানি মার্ক করে দিই। এখানে আসছে আমাদের করণ কারক, এখানে আসছে অধিকরণ কারক, এখানে আসছে অপাদান কারক। ঠিক আছে, এর আগের পেজগুলো দেখে নিই। নিমিত্ত কারক পড়া হয়ে গেছে। এখানে আমরা কি কি পেয়েছি, কর্তৃকারক, কর্মকারক, ওগুলোকেও একটু মার্ক করে দিই। কর্তৃকারক, কর্মকারক, কর্তৃ আর কর্মই পেয়েছি। এখানে দু রকমের কর্ম পড়েছি, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। নিমিত্ত কারক 3 নম্বর গেল, আর এখানে 4, 5, 6 গেল। তাহলে হয়ে গেছে 6টা কারক আমরা শিখে গেছি। বুঝেছি তো? আর কি রিপিট করার দরকার আছে? আশা করছি দরকার নেই। যদি আরেকবার শর্টে একটুখানি বলে নিই ফটাফট, সেটা হচ্ছে যে রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন। কে গিয়েছিলেন? রামচন্দ্র গিয়েছিলেন। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে যে কর্তাকে পাবো সেটা হয়ে যাবে কর্তৃকারক। যখন আমরা কর্ম পাবো তখন আমরা দুভাবে দেখব, একটা কাকে দিয়ে প্রশ্ন করব ক্রিয়াকে, আর একটা কি দিয়ে প্রশ্ন করব। তাহলে যখন বলছি যে দিদা নাতিকে গল্প শোনাচ্ছেন, বা একটা নাম দিয়েছি, যাই হোক দিদা নাতিকেই ধরে নিচ্ছি, তো দিদা নাতিকে গল্প শোনাচ্ছেন মানে গল্প কি শোনাচ্ছেন, গল্প শোনাচ্ছেন, সেটা হয়ে গেল কিন্তু আমাদের মুখ্য কর্ম, মেন কাজ ওটা, মুখ্য হচ্ছে গল্প শোনানো। আর কাকে শোনাচ্ছেন, নাতিকে শোনাচ্ছেন বা নাতনিকে শোনাচ্ছেন, সেটা হচ্ছে গৌণ। অর্থাৎ এখানে মনে রাখবো প্রাণী আর অপ্রাণীটা উল্টো দিকে যাচ্ছে, যাদের প্রাণ আছে তারা গৌণ, আর যাদের প্রাণ নেই সেটা মুখ্য। ঠিক আছে, তাহলে দু রকম আমরা কর্ম পেলাম। তারপরে পাচ্ছি নিমিত্তে বা জন্য, এই যে ভিক্ষুকের উদ্দেশ্যে ভিক্ষা দেওয়া, পুজোর উদ্দেশ্যে ফুল তোলা, এই ধরনের জিনিসগুলো হয়ে যায় নিমিত্ত কারকে, নিমিত্তে বা জন্যে। তারপরে বলা হচ্ছে করণ কারক। করণ বলতে কোনো কিছু দ্বারা দিয়া কর্তৃক। এই যে তলোয়ারে শূর্পণখার নাক কাটা গেল, কোদালে মাটি কাটা যাচ্ছে না, যখনই বলছি সেটা হয়ে যাচ্ছে করণ কারকে। অধিকরণ কোনো স্থান, কাল, পাত্র, বিষয় এই ধরনের বোঝাবে, সেটা হয়ে যায় অধিকরণ কারক। যেমন সন্ধ্যা হয়ে এলো, বাড়ি ফেরা যাক, রামায়ণে মন দাও, এগুলো আলাদা আলাদা অধিকরণের। এটা 3টে শ্রেণী, এটা না লিখলেও এখানে হতো, পরে আবার ব্যাখ্যা করেছি, তবুও বলে দিলাম। আর হচ্ছে অপাদান, হইতে থেকে চেয়ে যখন বোঝাবে, যেমন অন্ধকার হইতে ভয় হয়, বা বাঘে ভয় পেও না, বাঘটা বুড়ো বাঘ, বাঘে ভয় পেও না, বাঘটা বুড়ো বাঘ। তাহলে এই যে বাঘ হইতে তোমার যে ভয়টা উৎপন্ন হচ্ছে সেটা পেও না, বাঘের থেকে ভয় পাওয়ার তোমার দরকার নেই, এই কথা। ঠিক তো? তাহলে এই যে হইতে থেকে চেয়ে যেটা বললাম সেটা হয়ে যাচ্ছে অপাদান। হয়ে গেল তাহলে আমাদের 6টা কারক। এবার হচ্ছে অকারক। অকারক কি? আগে কনভারসেশনটা দেখে নিই। ও মা, ভাই মারছে। মা ওদিক থেকে শুনতে পেয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া হচ্ছে, মারছে, দাদাকে ভাই ধরে মেরেছে। এবার মা কি করছে, মা রান্নাঘর থেকে বলছে তুইও ভাইকে দুঘা ধরিয়ে দে, খালি সব সময় ঝগড়া করতে থাকে, দে তুইও দুঘা ধরিয়ে দে। এবার ও তখন বলছে রিমার ভাই খুব ভালো ছেলে, একদম মারে না। তখন দাদাটা বলছে যে তুই আমাকে সবসময় মারিস, আর রিমার ভাই খুব ভালো ছেলে, একদম মারে না কাউকে। ঠিক আছে, তো তাহলে এই যে ভাই বোন বা ভাই ভাই যাই বলি না কেন, আমাদের এই ভ্রাতৃত্বের মধ্যে যে ব্যাপারটা থাকে, ছোটবেলায় এই ঝগড়াঝাটি আর একটু খুনসুটি, একটু মায়েদেরকেও বলা, এই সমস্ত ব্যাপার নিয়ে এই ছোট্ট একটা কনভারসেশন, এর মাধ্যমে আমরা দুটো অকারককে চিনে যাব। কিভাবে? ও মা, ভাই মারছে। আচ্ছা সরি, ও মা, ভাই মারছে, মারাটা ক্রিয়া, মারা এটা ক্রিয়া, ঠিক তো? এবার বলো তো, এই ক্রিয়াটার সাথে এই ওমাটার কোনো সম্পর্ক আছে নাকি নেই? আমরা যেভাবে এগোচ্ছি, অর্থাৎ বাকি কারকগুলো যেভাবে দেখলাম, যে কোনো না যে কোনো ভাবে আমাদের ক্রিয়ার সঙ্গে সেটা সম্পৃক্ত। এই ক্রিয়াটার সাথে এই ওমাটার কোনো সম্পর্ক আছে? নেই, তাই তো? ওমা এই শব্দটার
এই মারা ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, কারণ ভাই মারছে, ভাই তো মারছে তো মারছে, ভাই কাজটা করছে, মারটা খাচ্ছি কে? আমি খাচ্ছি বা যে হোক একটা ব্যক্তি খাচ্ছে। তাহলে এখানে যে ব্যক্তি ডাকছে সেই ব্যক্তি নিজে মার খাচ্ছে ভালো কথা, কিন্তু তার মায়ের সাথে, তার ওই মা ডাকের সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে এদের মধ্যে সম্পর্ক নেই এটা বুঝতে পারলাম। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস বুঝতে পারলাম যে ও কি করছে, মাকে ডাকছে, তাই তো? মাকে ডাকলো মানে এটা কি করলো, সম্বোধন করলো। সম্বোধন করা তো, কাউকে ডাকা মানে যদি বলি এরকম কি রে সোমা কোথায় চললি, কি রে সোমা কোথায় চললি, যখন বলছি কি রে সোমা কাউকে সম্বোধন করলাম, তার নাম ধরে ডাকলাম। কিংবা হয়তো বললাম মাস্টার মশাই বলছি আজকে কি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবেন। তাহলে মাস্টার মশাইকে কি সম্বোধন করছি এটা বলে, যে মাস্টার মশাই আজকে কি একটু ছুটি দিয়ে দেবেন। এই যে মাস্টার মশাই শব্দটা, এইগুলো কি হয়, কাউকে সম্বোধন করা হয়, কাউকে আমি ডাকছি, সম্বোধন করছি। এবার বলছে রিমার ভাই খুব ভালো ছেলে, একদম মারে না, ভালো কথা। এখানের মধ্যে আসলে আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি ক্রিয়াটা মিস হয়ে গেছে, একদম মারে না ওই হিসেবে ক্রিয়াটা আসছে। ধরো আমি বললাম যদি ভালো ছেলেটাকে ধরে নিই, তাহলে একটা বলা যেতে পারে যে খুব ভালো ছেলে, সেটা কে, রিমার ভাইটা, ভাই ভালো ছেলে। কিন্তু রিমার সাথে ভালো ছেলের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। কিংবা এটা যদি এরকম বলি, একটুখানি চেঞ্জ করে দিচ্ছি ব্যাপারটা, যে রিমার ভাই খুব ভালো খেলে, যদি এই সেন্টেন্সটা ধরি, তাহলে খেলাটা ক্রিয়া, এটার হিসেবেও আমরা দেখতে পাবো রিমার সাথে ভালো ছেলে হওয়ার কোনো সম্পর্ক নেই। এখানে রিমার ভাইয়ের সাথে ভালো ছেলে হওয়ার সম্পর্ক, আর রিমার সম্পর্কটা তার ভাইয়ের সাথে, এদের দুজনের মধ্যে সম্পর্ক আছে। কিন্তু এই রিমার শব্দটার সঙ্গে ভালো ছেলে হওয়ার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই রকমই ভালো খেলে, এই যে খেলাটা, এই যে ক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি এটা ক্রিয়া, তাহলে এই ক্রিয়াটার সাথে রিমার কোনো সম্পর্ক আছে? রিমার সাথে এই ক্রিয়ার কোনো রকম সম্পর্ক নেই। আবারও ভালো খেলেটা কে খেলে, রিমার ভাই খেলে, রিমার ভাইয়ের তো কিছু একটা নাম আছে, রিমার ভাই হয়তো হতে পারে তার নাম রাজু, রাজু ভালো খেলে। কিন্তু রিমার সাথে ভালো খেলার কিংবা ভালো ছেলে হওয়ার কোনো সম্পর্ক নেই। ঠিক এই যে সম্পর্কটা থাকলো না, তাই জন্য তারা কি হয়ে গেল, অকারক। যাদের সাথে ক্রিয়ার কোনো সরাসরি সম্পর্ক থাকে না, তারা অন্যান্য পদের সাথে সম্পর্কযুক্ত হতে পারে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে নয়, তারা হয়ে যাবে কিন্তু অকারক। যেমন এবার সংজ্ঞাটা বলেছি কি, বাক্যের মধ্যে যে সকল পদ ক্রিয়ার সঙ্গে অন্বিত হয় না, অর্থাৎ সম্পর্ক থাকে না, অন্য পদের সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে, অথবা অনেক ক্ষেত্রে ক্রিয়া কিংবা অন্য পদ কারো সাথেই সম্পর্ক থাকে না, তারাও অকারক হয়। কি বলছে, অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকছে, আবার অনেক ক্ষেত্রে অন্য পদের সঙ্গেও সম্পর্ক থাকছে না, ক্রিয়াপদের সঙ্গে তো থাকবেই না। তাহলে ক্রিয়ান্বয়ী কারকম যেটা পেয়েছিলাম, ক্রিয়ার সঙ্গে অন্বয় যুক্ত যারা থাকবে তারা কারক হবে, আর ক্রিয়ার সাথে যার কোনো সম্পর্ক থাকবে না তারা অকারক হবে। ঠিক, তাহলে এইভাবে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে সম্বোধন পদ আর এটা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন রিমার সাথে রিমার ভাইয়ের সম্বন্ধ আছে, সেই জন্য সেটা সম্বন্ধ পদ। কিন্তু এই যে সম্বোধন যাকে করলাম তার সঙ্গে আশেপাশের সম্পর্ক আমরা পাচ্ছি না, সেটা হচ্ছে সম্বোধন, কাউকে কোনো ডাকা, কাউকে কোনোভাবে আহ্বান জানানো, এটা হচ্ছে সম্বোধন করা। আর সম্বন্ধ হচ্ছে অন্য পদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হবে। দেখো নামের মধ্যেই ওদের মেন বিষয়গুলো লুকানো আছে, তাই না? যার নাম সেটার মধ্যেই তো লুকানো আছে।
ঠিক? তাহলে এই হয়ে গেল আমাদের অকারকের দুটো ভাগ। ঠিক আছে, একটা সম্বোধন পদ, একটা সম্বন্ধ পদ। সম্বোধন পদটা একটু লিখে দিই আমি। নেক্সট গেলাম, এবার আসবো আমরা এই কারকের শ্রেণী বিভাগে। কারক 6টা আমরা জেনে গেছি ম্যাম, আবার অকারক দুটো আছে, মাত্র দুটো সহজ জিনিস, সেটাও জেনে গেছি ম্যাম। এবার আমরা আসবো যেগুলো সব থেকে বেশি আমাদের এমসিকিউ আসে বা এসিকিউও আসে, যেগুলো একটু মাথাটা গুলিয়ে দেয়, সেগুলো হচ্ছে কারকের ভেতরকার শ্রেণী বিভাগগুলো। সেগুলো একটুখানি ইজিলি পড়ার চেষ্টা করি কি আছে এর মধ্যে। বলছে যে শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ান, প্রযোজক কর্তা, যখন কর্তা নিজে কাজ না করে অন্যকে প্রযুক্ত করছে। এই যে শিক্ষক মহাশয় কি করছে, সে ছাত্রকে পড়াচ্ছে, পড়ছে কে? ছাত্র। শিক্ষক পড়াচ্ছে, ছাত্র পড়ছে, ঠিক? যখনই কেউ কাউকে দিয়ে কাজ করাচ্ছে, অর্থাৎ শিক্ষক মহাশয় কাউকে দিয়ে কাজ করাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে প্রযোজক কর্তা। আর প্রযোজ্য হচ্ছে যাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, অর্থাৎ ছাত্র তো পড়াটা করছে, তাহলে ছাত্র হয়ে যাবে প্রযোজ্য কর্তা। এখানে লেখাও আছে, শিক্ষক ছাত্র উদাহরণগুলো দেখে নেবে, আমি জাস্ট বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি ব্যাপারটা। সমধাতুজ কর্তা, যখন একই ধাতু থেকে দুটো জিনিস উৎপন্ন হবে, কি কি? একটা হবে ক্রিয়া, একটা হবে কর্তা, ঠিক আছে? সেম ধাতু, হয়তো খেল ধাতু, কি খেলাই না খেলছে, কি খেলাই না খেলছে, তাহলে এই যে খেল ধাতু থেকে খেলাই এলো, খেলছেও এলো। সেরকম ভাবে বাক্যের কর্তৃপদ এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হলে সেটা হয়ে যায় সমধাতুজ কর্তা। যেমন খেলোয়াড়েরা খেলছে, বাজনা বাজছে, লেখক লিখছেন, বাজনা বাজছে, লেখক লিখছেন, তাহলে এগুলো কি হয়ে যাচ্ছে? এগুলো সেম ধাতু থেকে, খেল ধাতু থেকে, বাজ ধাতু থেকে এইভাবে এসেছে, তাই জন্য সমধাতুজ, সেম ধাতু। খুবই সহজ ব্যাপার। এবার বলছে নিরপেক্ষ কর্তা, নিরপেক্ষ মানেই জানবে কারোর ওপর নির্ভরশীল। এই যে তুমি এলে তবে আমি যাব, তুমি আসবে তারপর আমি যাব, তার মানে আমি অন্যের ওপর নির্ভরশীল, সেটা হয়ে যায় নিরপেক্ষ কর্তার ক্ষেত্রে। উহ্যকর্তা, উহ্যকর্তা কেমন? হয়তো বললাম যে মা বলেছে যে কিরে হাতে লেখাটা কমপ্লিট করলি? হ্যাঁ এক্ষুনি করছি, হ্যাঁ এক্ষুনি করছি, আমি বললাম, কিন্তু আসলে কি কর্তাকে? আমি কর্তা, কিন্তু আমিটা এখানে উহ্য আছে, নেই ও, আমি নেই, কিন্তু বলে দিচ্ছি করছি। এই যে ক্রিয়ার যে রূপটা করছি, এটা থেকে আমি বুঝে গেলাম যেটা উত্তম পুরুষে কথা হচ্ছে, তাহলে আমি এখানে বক্তা, আমি এখানে উহ্য আছে। সে সেম ভাবে এখানে বলছে, এটা তো বলে দিলাম। আচ্ছা এখানে কি বলেছি? যখন কর্তা উহ্য থাকে, যেমন এক্ষুনি লিখে ফেলছি, মানে আমিটা উহ্য আছে। গুরুজনকে শ্রদ্ধা করবে, কাকে বলছি? তুমি বা তোমরা, তোমাদেরকে হয়তো বলছি আমি তোমরা কিন্তু গুরুজনকে শ্রদ্ধা করবে, বা তুমি কিন্তু করবে, তাহলে এই যে উহ্য থাকছে, হ্যাঁ এটা ইজি। তারপর আছে কর্মকর্তা বা কর্মকর্তৃবাচ্যের কর্তা, এটা একটুখানি বুঝতে হয়। কি বলেছে? ব্যাকরণে যে কর্ম সে যদি কর্তা হয় তবে তাকে কর্মকর্তা বলে, যেটা কর্ম আছে সে কর্তায় পরিণত করা হচ্ছে। যেমন আলো নিভে গেল, চাপ বাবা, আলো নিভে গেল, ইয়ার কি হচ্ছে? আলো নিজে নিজে নিভে গেল, মানুষ গিয়ে তো সেটাকে নেভালো, তবে তো সে নিভলো, কিন্তু আমরা কি বলি? আলো নিভে গেল, ঠিক তো? তাহলে যেন আলো যে কর্ম সে নিজে নিজেই কাজটা করে নিচ্ছে। বা এই যে শাঁখ বাজছে, শাঁখ বাজছে, শাঁখটা কেউ বাজাচ্ছে, কিন্তু না, শাঁখ বাজছে, শঙ্খ শঙ্খ যেন নিজে নিজেই বেজে উঠছে। তাহলে সেই আলো নিভে গেল, শঙ্খ বেজে উঠলো, এই ধরনের যেগুলো হয় সে হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা। আর একটা আছে উপবাক্যীয় কর্তা, যখন একটা পুরো বাক্য খণ্ডকে অন্যের ওপর নির্ভরশীল হতে হয়। যেমন এখানে একটা উদাহরণ দেখো, কালাম সাহেব যে মারা গেছেন এ কথা সকলেই জানে, তাহলে কোন কথাটা সকলে জানে? এটার উপর নির্ভর করে আছে এই পুরো বাক্য খণ্ডটা, এটাই যেন পুরোটাই কর্তা হিসেবে কাজ করছে, যে কালাম সাহেব যে মারা গেছেন এ কথা সকলেই জানে, পুরোটাই যেন কর্তা হিসেবে কাজ করছে। গোটা সেন্টেন্স, মানে সেন্টেন্স তো নয়, একটা বাক্য খণ্ড, তো টুকরো সেন্টেন্স বলতে পারি, তো সেই জিনিসটা হচ্ছে পুরোটাই একটা কর্তার মতো কাজ করে, তাই জন্য তাকে বলা হয় উপবাক্যীয় কর্তা। ঠিক আছে, বোঝা গেল? সেম ভাবে আমাদের কর্মকারকেও ভাগ আছে, সমধাতুজ কর্ম,
যখন ওই যে বলছিলাম যে কি খেলাই খেললো, কি দৌড় না দৌড়ালো, তাহলে কর্তা নেই কিন্তু কর্ম আছে, দৌড় দৌড়ালো, সেম ধাতু থেকে উৎপন্ন হবে। আর কি দৌড় না দৌড়ালো, কি খেলাই না খেললো, এই ধরনের যখন কর্ম থাকবে সেটা হয়ে যাবে কিন্তু সমধাতুজ কর্ম। সেম ভাবে ক্রিয়া তো থাকতেই হবে, ক্রিয়ার সঙ্গে যখন কর্তা মিলে যাবে তখন কর্তায় পাঠিয়ে দেবে তাকে, কর্ম মিলে যাবে সমধাতুজ কর্মে পাঠিয়ে দেবে তাকে। উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম। একটা উদ্দেশ্য থাকে, একটা বিধেয় থাকে। যেমন বলা হচ্ছে শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে, শিক্ষক মহাশয় কাকে শ্রদ্ধা করবে, এটা উদ্দেশ্য কর্ম। আর শ্রদ্ধা করা, এই যে শ্রদ্ধা, এটা বিধেয় কর্ম। করাটা তো ক্রিয়া, ক্রিয়াকে বাদ দিচ্ছি, তাহলে শিক্ষক মহাশয় উদ্দেশ্য, শ্রদ্ধা বিধেয় হয়ে গেল। এবার হচ্ছে মুখ্য কর্ম, গৌণ কর্ম। একটা মেন কর্ম থাকে, একটা গৌণ কর্ম থাকে। অলরেডি বলে দিয়েছি আমি, একটা প্রাণীবাচক, একটা অপ্রাণীবাচক। মুখ্য কর্মটি অপ্রাণীবাচক আর গৌণ কর্মটি প্রাণীবাচক হয়, এটা আমার বলা হয়ে গেছে। সেম ভাবে অনেকগুলো উদাহরণ দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারো। যেমন মহর্ষিকে 5টি গাভী দিলেন, কে যেন, রাজর্ষি। রাজর্ষি মহর্ষিকে, কাকে দিলেন, মহর্ষিকে দিলেন, কি দিলেন, 5টি গাভী দিলেন। রাজর্ষি মহর্ষিকে 5টি গাভী দিলেন। এখানে গাভীরও প্রাণ আছে আর মহর্ষিরও প্রাণ আছে, ঠিক। কিন্তু যখন বলবো কি দিলেন, কি দিয়ে প্রশ্ন করছি, গাভী, তাহলে সেটা হয়ে যাবে মুখ্য কর্ম। আর যখন বলছি কাকে দিলেন, মহর্ষিকে দিলেন, সেটা হয়ে যাবে গৌণ কর্ম। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম পাওয়া যায় আর কাকে দিয়ে প্রশ্ন করলে গৌণ কর্ম পাওয়া যায়, ঠিক। এবার আসছি উপবাক্যীয় কর্ম, সেম সেম জিনিস। সেই উপবাক্য একটা কিছু বলছে, যেথা জীব সেথা শিব মনে রেখো সদা। কি মনে রাখবো, যে যেখানে জীব সেখানে শিব। তাহলে এই যে যেথা জীব সেথা শিব বাক্যটি মনে রেখো ক্রিয়ার ওপর যেন কর্মরূপে ব্যবহৃত হয়েছে। যে কি মনে রাখবো, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করছি, একটু আগেই পেয়েছি, কি দিয়ে প্রশ্ন করলে আমরা কর্ম পাবো, মুখ্য কর্ম পাবো। তাহলে মনেটা কি রাখবো, আমি মনে রাখবো এটা যে যেখানে জীব সেখানে শিব। তারপর বলছে কর্মের বিপসা, মানে একটা কর্ম ডবল ডবল ভাবে ব্যবহৃত হয়। কর্মের যখন পুনরাবৃত্তি হয়, যেমন জনে জনে নিমন্ত্রণ করেছি, কাকে নিমন্ত্রণ করেছি, জনে জনে। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাই, কর্ম পাই ম্যাম। বুঝতে পারছি যে কাকে নিমন্ত্রণ করেছি সবসময় ক্রিয়াকে প্রশ্ন করতে থাকবে, ঠিক আছে। যখনই বুঝতে পারছো না যে কি কোন কারক হবে, এটা জনে জনে বলতে কি কর্তৃকারক হবে নাকি কর্মকারক হবে, বুঝতে পারছি না। কে নিমন্ত্রণ করেছি, হচ্ছে না, না হচ্ছে না। কাকে নিমন্ত্রণ করেছি, হ্যাঁ হচ্ছে, জনে জনে নিমন্ত্রণ করেছি। তাহলে এটা হয়ে গেল এই যে জন, একটা জনকে দুবার ধরে ব্যবহার করা হয়েছে, জনে জনে। জনে জনে ডাকিয়াছি করেছো বিমুখ, এগুলো হচ্ছে কর্মের বিপসা, দুবার করে। এবার আসছে আমাদের করণ কারক, উপলক্ষণ বা লক্ষণাত্মক করণ। এটা সব থেকে মজার জিনিস, যে কোনো কিছু দেখে কোনো কিছুকে চেনা যায়। একটা উপলক্ষণ, কোনো একটা লক্ষণ কিছু একটা আছে যেটা দেখে আমরা চিনবো যেটা এই। যেমন কি আছে এখানে উদাহরণ দেখো, যে শিকারী বিড়াল গোঁফে চেনা যায়। শিকারী বিড়াল, শিকারী বিড়ালকে কিভাবে চিনবো, এটা গোঁফ দিয়ে চিনবো, গোঁফ দিয়ে যায় চেনা, গোঁফ দিয়ে চিনবো শিকারী বিড়ালকে। তাহলে এই যে গোঁফের দ্বারা শিকারী বিড়াল চিহ্নিত করছি। জটা, জটায় চেনা যায় সাধু, যে সাধু সন্ন্যাসী তার জটা দেখলে বোঝা যায় যে সে সন্ন্যাস গ্রহণ করেছে, সে সাধু, ঠিক তো। এবার আমরা যদি ধরো আমি ভাবলাম যে আমার চুল টুল বেশি নেই, আমি একটা ফলস চুল লাগাবো, কিছু ফলস হেয়ার লাগিয়ে মাথায় একটু বেশ জটা জুটো, একটু আফ্রিকানদের মতো বেল্টের বানিয়ে ঘুরে বেড়াবো। যখনই আমার মাথার মধ্যে জটার একটা রূপ তোমরা দেখতে পাবে, তোমাদের কিন্তু ওটাই মাথায় আসবে যে ম্যাম আপনি এরকম সন্ন্যাসীদের মতো মাথায় জটা নিয়েছেন কেন। প্রশ্নটা কিন্তু ওখানেই আসবে যে জটা ধারণ করেছে আমার, নর্মাল আমি সাধারণ মানুষ, আমি জটা ধারণ করতেই পারি, হতেই পারে, সেরকম কিন্তু মাথায় আসবে না। আমরা এটা দেখে দেখে অভ্যস্ত যে এই লক্ষণটায় এটাকেই চেনা যায়। তাহলে ওই যে জটাটা দেখে আমি সাধুকেই চিনতে পারবো বা সন্ন্যাসীকেই চিনতে পারবো। গোঁফ দেখে গোঁফেতে রাজপুত, একটা কথা আছে যে গোঁফেতে রাজপুত চেনা যায়, যে গোঁফের এমন পাক সেটা দেখে সে রাজপুত বংশজাত, সেটা বোঝা যায়। এই হয়ে যাচ্ছে উপলক্ষণ বা লক্ষণাত্মক করণ।
সমধাতুজকরণ, যখন একই ধাতু থেকে করণপদ ক্রিয়াপদ উৎপন্ন হয় তখন সেই করণপদটিকে সমধাতুজকরণ বলে। যেমন কি বাঁধনে বেঁধেছো আমায়, কি বাঁধনে বেঁধেছো আমায়, দেখো দুটোই হচ্ছে বাঁধ ধাতু থেকে। কি ব্যথায় ব্যথিত, কি ব্যথায় ব্যথিত, আহা গো। তাহলে এই যে ব্যথা আর ব্যথিত দুটো সেম ধাতু থেকে এসছে, ব্যথায় থেকে, বাঁধনে আর ব্যথায় সমধাতুজকরণ। আবার বলছে হেতুময়, কোনো কিছুর কারণ বা হেতু এরকম বোঝাবে। তোমার সুখে আমি সুখী, তোমার যদি সুখ হয় তাহলেই আমি সুখী, তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, তাহলে আমি সুখী হব। যেমন বাবা মায়েরা বলে যে আমাদের সন্তানের সুখে আমার সুখ, তোমরা ভালো থাকো সুখী থাকো, আমরাও সুখী হব। ঠিক তো? ঠিক সেই রকমই বলা হচ্ছে যে একটা কারণ বোঝাচ্ছে যে আচ্ছা আমি যদি তাহলে সুখে থাকি, আমার কারণে বাবা মাও সুখে থাকবে। ঠিক? আনন্দে আমার চোখে জল এলো, এই যে আনন্দে, আনন্দের কারণে, আনন্দের কারণে চোখে জল এলো, তাহলে হেতু বোঝা যাচ্ছে, কারণ বোঝা যাচ্ছে। আরেকটা হয় যন্ত্রাত্মক কারণ। যন্ত্রাত্মক কেন? কোনো বস্তু বা যন্ত্র কোনো একটা ক্রিয়া সম্পন্ন করছে। যেমন বলছে চাষিরা কাস্তে দিয়ে ধান কাটে, কাস্তে দিয়ে ধান কাটে, এই যে কোনো কিছু দ্বারা দিয়া কর্তৃক বোঝাচ্ছে। দড়ি দিয়ে চোরটির হাত পা বাঁধা হয়েছে, তাহলে এটা কি? যন্ত্র, কোনো কিছু যন্ত্রের দ্বারা কোনো একটা কাজ হচ্ছে, সেই জন্য বলা হয় যন্ত্রাত্মককরণ। জাস্ট কোনো কিছুর দ্বারা কোনো কিছু একটা হচ্ছে, কোনো যন্ত্রাংশের দ্বারা এরকম যদি বোঝায় তাহলে বুঝে যাবে সেটা যন্ত্রাত্মককরণ। ঠিক আছে? অপাদান, আধার বা স্থানবাচক অপাদান। কোনো স্থান বা আধার থেকে অপসারণ, বিশ্লেষ বা চ্যুতি বোঝালে আধারবাচক অপসারণ হয়। যেমন বাবা এইমাত্র দিল্লি ছাড়লেন, দিল্লি থেকে ছেড়ে দিলেন, দিল্লি থেকে তিনি চলে এসছেন, তার মানে একটা স্থান থেকে বিচ্যুতি ঘটে যাচ্ছে। ঠিক তো? তাহলে সেটা হয়ে যাচ্ছে কি আধার বা স্থানবাচক। দিল্লি ছাড়লেন একটা স্থান বোঝাচ্ছে, আর সেটা থেকে বিচ্যুতি বোঝাচ্ছে, তাহলে স্থানবাচক হলো। খাট থেকে শিশুটি পড়ে গেল, খাট থেকে, কোথা থেকে? খাট থেকে। ঠিক তো? হ্যাঁ, খাট থেকে শিশুটি পড়ে গেল, আর এখানে দেখ ঠিক তোদের মতো একটা বাঁদর আঁকা আছে, যে কিনা কোনো একটা পাতার মধ্যে রিল্যাক্সে শুয়ে আছে। এবার শুয়ে থাকতে থাকতে পাতাটা যদি একটু নড়ে চড়ে যায় সে কিন্তু ধাপ করে পড়বে, যেমন শিশুটা খাট থেকে পড়ে গেছে, ঠিক সেই রকমই। এখানে যাই হোক, খাট থেকে পড়ুক আর দিল্লি থেকে ছাড়ুক বা যেখান থেকেই আসুক, কলকাতা থেকে যাই হোক, যেখান থেকে কোনো একটা স্থান থেকে অপসারণ বা চ্যুতি বা সেখান থেকে পড়ে যাচ্ছে, সেখান থেকে চলে যাচ্ছে, সরে যাচ্ছে বোঝায়, তাহলে সেটা হবে আধার বা স্থানবাচক। কালবাচক, কাল মানেই হচ্ছে সময় বোঝাবে, কোনো একটা সময় বোঝাবে। কিন্তু তাহলে তো ম্যাম কালবাচক স্থানবাচক আমরা অধিকরণেও পড়েছি, কেন অধিকরণ আর অপাদানের মধ্যে কি পার্থক্য নেই? যখন হইতে থেকে চেয়ে বোঝাবো, কোনো কিছুর চ্যুতি বিচ্যুতি, কোনো থেকে স্খলন এরকম বোঝাবো, সেটা তো অপাদানে আসবে। সেটা যদি না বোঝায়, কোনো একটা পার্টিকুলার জায়গায় আছি, কোনো একটা স্থানকে শুধুমাত্র বোঝাচ্ছি, সেরকম হলে অধিকরণে যাব। যেমন কালবাচক, কাল থেকে পরীক্ষা শুরু হবে, কাল থেকে, হইতে থেকে চেয়ে আছে, তাহলে তো এমনি বুঝতে পারছি অপাদান কারক। 1914 খ্রিস্টাব্দ থেকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে 1914 খ্রিস্টাব্দ থেকে, একটা সময় থেকে এটা শুরু হয়েছে আমরা বোঝাচ্ছি। দূরত্ববাচক, স্টেশন থেকে আমার বাড়ি 5 মিনিটের পথ, একটা দূরত্ব বোঝাচ্ছে, স্টেশন থেকে আমার বাড়ির দূরত্ব। সাগর থেকে কলকাতায় 100 কিমির মতো, মানে কোনো দূরত্ব বোঝালে সেটা দূরত্ববাচক। এগুলো খুব একটা আসে না, তাও বললাম যে এরকম ভাগগুলো হয় তাই। উৎসবাচক, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতেও অনেকবার দেওয়া হয়ে থাকে। সেটা হচ্ছে তিলেতে তেল হয়, অর্থাৎ তিল থেকে, তিল থেকে তেল হয় সেটা না বলে বলছে তিলেতে তেল হয়। দুধে দই হয়, দুধ থেকে দই হয়, তাই তো? এবার বলছে কারণবাচক, কোনো কিছুর কারণ, ওই যে কারণ বা হেতু। এবার কি ভূতের ভয়ে রাত্রে ঘুম হয়নি, এই যে যেমন বলছিল ওই যে কথোপকথনটা মনে করো প্রথমে, যে অন্ধকারে আমার ভয় করে, তার থেকে চলো অন্ধকার হওয়ার আগেই বাড়ি চলে যাই, দুই বন্ধু কথোপকথন করছিল। ঠিক সেই রকমই ভূতের ভয়ে রাত্রে ঘুম হয়নি, অর্থাৎ ভূতের জন্য যে ভয়, ভূতের কারণে যে ভয়, তাই তো? ভূতের কারণে ভয়,
ওকে, নেক্সট হচ্ছে অধিকরণ। স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ আগেই বলে দিয়েছি, তাও একটু বলে দিই। যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় সেই স্থানকে স্থানাধিকরণ বলে। তার মানে কোনো একটা স্থানেতে কাজটা সম্পন্ন হচ্ছে, এমন না যে কোনো স্থান থেকে তুমি বেরিয়ে এসছো, কোনো স্থান থেকে পড়ে গেছো, না, কোনো স্থানেতেই কাজটা সম্পন্ন হচ্ছে। যেমন জলে থাকে মাছ, মাঠে থাকে ধান। তাহলে জলে আর মাঠে, জলে থাকে মাছ, মাঠে থাকে ধান, কোনো একটা স্থানেতেই সেই কাজটা ঘটছে, সেটা সম্পন্ন হচ্ছে। হয়তো আমি যদি বলি, না এখন বলবো না, পরে বলছি, হ্যাঁ আগে একটা এটা পড়িয়ে নিই। কালাধিকরণ, যে কালে বা সময়ে ক্রিয়া সম্পন্ন হয়। যেমন সকাল 10টায় বিদ্যালয় বসে, 10টা বাজলে বিদ্যালয় বসবে, এটা ওই সময় ওইখানেই কাজটা সম্পন্ন হবে। গ্রীষ্মের দিন বড়, শীতের দিন ছোট। গ্রীষ্মকালে দিনটা বড় হয়, শীতকালে দিন ছোট হয়। তাহলে এই যে গ্রীষ্মে, শীতে, এগুলো কি ব্যাপ্তিমূলক বোঝাচ্ছে, এটা কালমূলক বা ব্যাপ্তিমূলক বোঝাচ্ছে। তাহলে সেটা পুরোটাই কালাধিকরণ। কালাধিকরণের দুটো ছোট ছোট ভাগ আছে, ক্ষণ মানে একটা নির্দিষ্ট ক্ষণ, আর যদি বলি যে গ্রীষ্ম কি একটা নির্দিষ্ট, গ্রীষ্মের একটা ব্যাপ্তি আছে মানে বিস্তার আছে। গ্রীষ্মকাল হতে পারে 2 মাস, হতে পারে 3 মাস, ততদিন গরম চলছে, গ্রীষ্মকাল চলছে আমাদের। এখন তো আর ওই পার্টিকুলার দুটো মাস ধরে ভাগ নেই, আর যদি 2 মাসও ধরে নিই তাও তো একটা বিস্তার, একটা ব্যাপ্তি। শীতেতেও তাই। তাহলে এটা একটা বিস্তার বা ব্যাপ্তি বোঝাচ্ছে বলে এটা ব্যাপ্তিমূলক, আর ক্ষণমূলক হচ্ছে একটা ছোট্ট সময়কে বোঝাচ্ছে। এবার আসি বিষয়াধিকরণ। যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে বিষয়াধিকরণ। যেমন তিনি ব্যাকরণে পণ্ডিত, তাহলে কিসে পণ্ডিত হচ্ছেন, একটা বিষয়ে, বিষয়টা হচ্ছে ব্যাকরণ। সম্বিত উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম হয়েছে, উচ্চাঙ্গ সঙ্গীতে, কিসে প্রথম হয়েছে, উচ্চাঙ্গ সঙ্গীতে। তাহলে এখানের ক্ষেত্রে ব্যাকরণ এবং উচ্চাঙ্গ সঙ্গীত এগুলো এক একটা বিষয়, সেই বিষয়ে সে পাণ্ডিত্য অর্জন করেছে, সেই বিষয়ে সে কোনো একটা ক্রিয়া সম্পাদন করেছে, সে কোনো মেডেল পেয়েছে, সে ফেল করেছে তাও যদি হয়, তাও কিন্তু ওই বিষয়টাকেই বোঝাচ্ছি যে ক্রিয়াটা ওর দ্বারাই সম্পন্ন হয়েছে। তো সেই জন্য সেটা হয়ে যাবে বিষয়াধিকরণ। এবার আমার একটা যেটা প্রশ্ন ছিল সেটা এখানে লিখি। প্রশ্নটা হচ্ছে যে বাবা দিল্লি থেকে, দূর সবই দিল্লি হয়ে যাচ্ছে, দিল্লি বাদ দিয়ে দিই, আমি অন্য কিছু লিখি। বাবা মুম্বাই থেকে লিখি, মুম্বাই থেকে কলকাতা এলেন, কলকাতায় এলো করে দিই, বাবাদেরকে আমরা তুমিই বলি, এখন আর আপনি বলি না। তো বাবা মুম্বাই থেকে কলকাতা এলো। এখানে আমরা দুটো স্থানের নাম দেখতে পাচ্ছি, একটা মুম্বাই দেখতে পাচ্ছি, একটা কলকাতা দেখতে পাচ্ছি। তাহলে কোনটা আমাদের অপাদান আর কোনটা অধিকরণ? মাঝখানে একটা থেকে আছে, বাবা মুম্বাই থেকে কলকাতা এলো, কোনটা অপাদান হলো আর কোনটা অধিকরণ হলো? আমরা অধিকরণেও স্থানাধিকরণ পেয়েছি, আর এদিকে অপাদানেও আমরা আবার স্থান পেয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই যেটা, সেখান থেকে কাজটা হয়ে গেছে, মানে বিচ্যুতি ঘটেছে, মুম্বাই থেকে বাবা বেরিয়ে এসেছে, তাহলে এই মুম্বাইটা হয়ে যাবে কিন্তু অপাদান। আর মূল কাজটা কোথায় সম্পাদন হয়েছে? বাবা কোথায় এসেছেন? কলকাতায় এসে গেছেন, তাহলে কলকাতায় এসে যে যে ক্রিয়া সম্পাদন হলো এটা হয়ে যাচ্ছে অধিকরণ। এই সেন্টেন্সটা যদি মনে রাখতে পারো তাহলে এই স্থান হিসেবে যে সমস্ত অপাদান অধিকরণটা গুলিয়ে যায়, যে এরকম যদি দুটো স্থানের নাম থাকে ম্যাম, কোনটায় আমরা অপাদান করব আর কোনটায় অধিকরণ করব গুলিয়ে ফেলছি, সেটা গুলাবে না, শুধুমাত্র এই এক ধরনের উদাহরণ যদি মাথায় রাখো। ঠিক আছে, আর কি কিছু আছে আমাদের? না, আর কিছুই নেই। তাহলে আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আসলে শেষ বলতে আমরা মোটামুটি বুঝেছি কি কি, 6টি কারক বুঝেছি, 2টি অকারক বুঝেছি, ঠিক তো? আর তার সাথে সাথে 6টি কারকের বিভিন্ন শ্রেণীকে বুঝেছি। এর সাথে সাথে এটাও বুঝেছি যে একটা উদাহরণের মাধ্যমে কি করে আমরা দুটো কর্মকে চিনব, একটা উদাহরণের মাধ্যমে কিভাবে একদিকে অপাদান একদিকে অধিকরণ দুটোকে চিনব,
গুলিয়ে যেতে না যায় সেই জন্য। তাহলে এইভাবে আমরা কিন্তু পুরো বিষয়টা শিখে নিয়েছি। দুটো আবার সামারি কেন? ঠিক আছে, তাহলে আমরা এইভাবেই ডেলি লাইফ কনভারসেশন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে কারক আমাদের সারা মানে জীবন জুড়ে রয়ে গেছে, অর্থাৎ আমাদের কথোপকথনের মধ্যে কিভাবে কারক জড়িয়ে আছে, অকারক জড়িয়ে আছে। যখনই আমি বলছি যে ও মা ভাই আমাকে মারছে, আমি তো কতবার বলি এটা, মানে বলেছি, বহুবার বলেছি, এখন বড় হয়ে গেছে এখন আর বলি না, কিন্তু হ্যাঁ বলেছি এক সময়। তাহলে এই ধরনের কথাগুলোর মধ্যেও যে আমাদের বাংলার ব্যাকরণ এত খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে ভেতরে ঢুকে বসে আছে, সেটা আমরা কিন্তু খুঁজে বার করতে পারি এইভাবে। আমরা চেষ্টা করলেই পারবো আমাদের আশেপাশের মানুষগুলোর দিকে একবার নজর দিতে, তারা কিভাবে কথা বলছে তাদের কথাগুলো একটু শুনতে। যদি এই মস্তিষ্ক নিয়ে শুনি যে আচ্ছা মা আজকে কি কথা বললো, ও তুই তাড়াতাড়ি পড়তে বস, এই যে তাড়াতাড়ি পড়তে বস বললো, এর মধ্যে কি ব্যাকরণ লুকিয়ে থাকতে পারে। কিংবা বাবা হয়তো বললো আমি বাজার থেকে এক্ষুনি আসছি, বাজার থেকে আসছি, তাহলে হইতে থেকে চেয়ে হলে কি যেন কারক হতো ম্যাম বলেছিল, আচ্ছা এই কারকটা আমরা খুঁজে পাচ্ছি। এইরকম ভাবে যদি তোমরা বই শুধুমাত্র মুখস্থ বিদ্যা পুঁথিগত বিদ্যা না করে একটু বাহ্যিক সামাজিক দিকে নজর দাও, তাহলে কিন্তু তোমাদের এই ব্যাকরণগুলো খুব ইজিলি মাথায় ঢুকে যাবে। তাই আর ব্যাকরণকে বোঝা না করে নিজেরা বুঝতে শুরু করো। আজকের জন্য টাটা।